बिस्मिल्लाहिर रहमानिर रहीम। लेक्चर 3 हायर मैथमेटिक्स उच्चतर गणित चैप्टर 13 सलिड जिओमेट्री अध्याय 13 गणज्यामिति। বেলন বা সিলিন্ডার। বেলন বা সিলিন্ডার কাকে বলে? কোনো আয়তক্ষেত্রের যে কোনো বাহুকে অক্ষ ধরে আয়তক্ষেত্রটিকে ওই বাহুর চতুর্দিকে ঘোরালে যে ঘনবস্তুর সৃষ্টি হয় তাকে বেলন বা সিলিন্ডার বলে। কোনো একটা আয়তক্ষেত্রের যে কোনো বাহুকে অক্ষ ধরে, দেখো এটা একটা, এই পৃষ্ঠাটা আয়তক্ষেত্র, এটা মনে করো প্রস্থ আর এটা হচ্ছে দৈর্ঘ্য। আমি এটাকে যে কোনো অক্ষে চাই, যদি আমরা এই প্রস্থকে অক্ষ ধরে আমরা যদি ঘুরাই, এইভাবে যদি ঘুরাও, এইভাবে একটা যদি ঘুরাও, তো অটোমেটিকলি আমি এটাকে ছোট করে দেখাচ্ছি, ঘুরালে এরকম একটা তৈরি হয়ে যাবে। এই দেখো এরকম একটা তৈরি হলো, যেটাকে আমরা বলবো সিলিন্ডার বা বেলন বলবো। যে অক্ষের চারিদিকে ঘুরিয়েছি আমরা এই প্রস্থের চারিদিকে ঘুরিয়েছি, যে অক্ষের চারিদিকে ঘুরাবো সেটা হবে বেলনের উচ্চতা, আর অপর বাহুটা হয়ে যাবে ব্যাসার্ধ। এখন দেখো যখন আমি এভাবে ঘুরালাম অটোমেটিকলি একটা বেলন তৈরি হলো। তো বেলন যখন তৈরি হলো, এখন দেখো এটা উপরের পৃষ্ঠটা একটা বৃত্তাকার, নিচের পৃষ্ঠ কিন্তু আবার আরেকটা বৃত্তাকার, তার মানে দুইটা বৃত্ত হচ্ছে। আর এটাকে যদি আমি খুলে ফেলি, এরকম করে খুলে ফেলি, তাহলে আরেকটা কী তৈরি হচ্ছে? আয়তক্ষেত্র তৈরি হচ্ছে। তার মানে একটা বেলুন তৈরি হওয়ার জন্য তিনটা জিনিস লাগতেছে: উপরে একটা বৃত্ত, নিচে আরেকটা বৃত্ত, এবং চারদিকে ঘেরাও করা আরেকটা আয়তক্ষেত্র, যেটাকে আমরা খুলে ফেলে আয়তক্ষেত্রের মতো ধারণ করবে। তাহলে দেখো, তার আমাদের কথা ছিল যে কোনো আয়তক্ষেত্রের যে কোনো বাহুকে অক্ষ ধরে আয়তক্ষেত্রটিকে ওই বাহুর চতুর্দিকে ঘোরালে যে ঘনবস্তুর সৃষ্টি হয় তাকে সমবৃত্ত ভূমিক বেলন বা সিলিন্ডার বলে। এখন দেখো এই যে এটা একটা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র দেখতেছো, এইখান থেকে এটা একটা আয়তক্ষেত্র। দেখো আয়তক্ষেত্র, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। দেখুন এখানে কি করা হয়েছে, দেখো এই যে এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বড় এটাকে ঘুরিয়েছে, যখন ঘুরানো হলো তখন এটা এরকম একটি সিলিন্ডার, সমবৃত্ত ভূমিক সিলিন্ডার তৈরি হয়ে গেছে। সমবৃত্ত ভূমিক মানে এই পাশে একটা বৃত্তর উপর একটা বৃত্ত, একই রকম বৃত্ত তৈরি হয়েছে। এখন দেখো এই জায়গাটায় যে যার চারিদিকে যে আয়তক্ষেত্রটা হচ্ছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্যের চারিদিকে যেহেতু ঘুরানো হয়েছে, সুতরাং আমরা দৈর্ঘ্যটাকে বলবো উচ্চতা, তার মানে এটাকে আমরা বলবো উচ্চতা। আর অপর যে বাহুটা যেটা প্রস্থ ছিল সেটাকে আমরা বলবো ব্যাসার্ধ, এই বৃত্তের ব্যাসার্ধ। এমনকি আমরা সেটা বেলনের বা সিলিন্ডারের ব্যাসার্ধ বা রেডিয়াস বলবো। আচ্ছা দেখো এটাকে যদি আমরা এইভাবে কেটে নিয়ে আসি, এই জায়গায় দেখো উপরে একটা বৃত্ত, সেটা হচ্ছে এইটা, যার ব্যাসার্ধ বা রেডিয়াস আর, এটার ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার। নিচে আরেকটা দেখো, সেটা হচ্ছে কি একই ব্যাসার্ধ আর ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। সুতরাং নিচে একটা বৃত্ত, উপরে একটা বৃত্ত। আর একটু আগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম একটা পেজ দিয়ে, যে এই যে ঘোরানো যে এটা আসছে, এই বাঁকানো বক্রতল, এই বক্রতলটাকে আমরা যদি কেটে ফেলি, কাটলে এরকম একটা আয়তক্ষেত্র তৈরি হবে। সেটাকে আমরা যদি যেহেতু এটা বাঁকানো, তার মানে কি এটা একটা বৃত্তাকার বক্রতল। তো বৃত্তাকার বক্রতলের চারিদিকটাকে বলা হয় পরিধি। তো সেক্ষেত্রে আমরা যদি এটাকে কেটে এভাবে নিয়ে আসি, আয়তক্ষেত্র তৈরি হয়। সুতরাং এটার এতটুকুর পরিমাপ হচ্ছে একটা বৃত্তের মতো পরিমাপ। সুতরাং বৃত্তের মতো পরিমাপ মানে হলো পরিধি, পরিধি হলো 2πr। তার মানে এইটার যে দৈর্ঘ্যটা আছে আয়তক্ষেত্র এখন যে তৈরি হলো, এই দৈর্ঘ্যটা হবে ওই বৃত্তের পরিধির সমান। এই জন্য আমরা এই দৈর্ঘ্যটাকে দেব 2πr। আর উচ্চতা আমি বলে দিয়েছি, এখানকার উচ্চতাটা হবে এই জায়গায় যে উচ্চতাটা আছে সেই উচ্চতা এখানে ইউজ হবে। সুতরাং আমরা বলবো 2πr, আর এর উচ্চতা হচ্ছে এইচ মানে এখানে যেটা আসছিল সেটাই, এখান থেকে এতটুকু। সুতরাং আমরা বলতে পারি যে বেলনের দুই প্রান্তকে বৃত্তাকার তল বলে, অর্থাৎ উপরের এবং নিচের। বক্রতলকে বক্রপৃষ্ঠ বলে, সমগ্র তলকে পৃষ্ঠতল বলে। আয়তক্ষেত্রের অক্ষের সমান্তরাল ঘূর্ণায়মান বাহুটিকে, আয়তক্ষেত্রের অক্ষের সমান্তরাল ঘূর্ণায়মান বাহুটিকে বেলনের সৃজক বা উৎপাদক রেখা বলা হয়। দেখো আমরা যদি একটু দেখি, এই যে এটা হচ্ছে, আমরা এইটাকে এই বাহুটাকে অক্ষ ধরে আমরা ঘুরিয়েছি, এই বাহুটাকে অক্ষ ধরে ঘুরিয়েছি, এবং এইটা আর বলা হচ্ছে যে আমাদের আয়তক্ষেত্র অক্ষের সমান্তরাল ঘূর্ণায়মান বাহুটিকে। তাহলে অক্ষের সমান্তরাল ঘূর্ণায়মান আমাদের অক্ষ ধরেছি এইটা,
এইটাকে অক্ষ ধরে আমরা ঘুরিয়েছি এটাকে, তো আমরা এটাকে বলবো সৃজক বা উৎপাদক। আর এই অক্ষর চারিদিকে আমরা এটাকে ঘুরিয়েছিলাম, যার কারণে ঘুরানোর ফলে এটাকে বলবো আমরা অক্ষ। আর অক্ষর এখান থেকে এতটুকু বলবো আমরা উচ্চতা। এবার আসো, সুতরাং বেলুনের ভূমির ক্ষেত্রফল হবে পায়ের স্কয়ার, যেহেতু এটা বৃত্তাকার। বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কী হবে? বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল আমি আগে বলেছি ভূমির পরিধি 2πr ইন্টু উচ্চতা। এখন এখানে এই যে বক্রতলের যে ক্ষেত্রফলটা আসবে সেটা হচ্ছে এইটা, তো এটা কী হবে? 2πr ইন্টু এইচ, সুতরাং 2πr/h। সমগ্র তল বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল, সমগ্র তল বা পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ক্ষেত্রে বলছিলাম আগেই, উপরে একটা বৃত্ত নিচের একটা বৃত্ত, উপরের বৃত্ত পায়ের স্কয়ার, নিচের বৃত্ত পায়ের স্কয়ার, মানে উপরের বৃত্তের ক্ষেত্রফল পায়ের স্কয়ার, নিচের বৃত্তের ক্ষেত্রফল পায়ের স্কয়ার। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল পায়ের স্কয়ার। আর মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে বক্রপৃষ্ঠ। বক্রপৃষ্ঠ যেহেতু আয়তক্ষেত্র আমরা দেখাচ্ছি এখানে ক্ষেত্রফল 2πr, সেটা 2πr/h লিখবো। দেন পায়ের স্কয়ার আমরা যদি অ্যাড করি তাহলে আমরা পেয়ে যাবো এখানে 2πr² আর একটা 2πr/h থাকতেছে। এখান থেকে আমরা 2πr কমন নিলে থাকতেছে r+h। এরপর আমরা দেখব আয়তন। আয়তন কি? আয়তন হবে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, অর্থাৎ ভূমির ক্ষেত্রফল পায়ের স্কয়ার যেহেতু বৃত্তাকার, ভূমির ক্ষেত্রফল। এরপর আমরা দেখব উচ্চতা h দেব।